বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির রহস্য মৃত্যু, পরিবারের অভিযোগ জেলেই মারধর করে হত্যা। এ বিষয়ে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের বর্ধমান সদর থানায়। রবিবার মৃতদেহ ময়নাতদন্ত হল। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎ সাঁতরা, বয়স 33 বছর। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মৃত ব্যক্তি হুগলি জেলার ধনেখালী থানার কুমরুল মাঝপাড়ার বাসিন্দা ছিলেন। জানা যায় 2018 সালে তারকেশ্বর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের এক কর্মী খুনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শনিবার সংশোধনাগারের বাথরুমে বিশ্বজিৎ সাঁতরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কর্তব্যরত পুলিশ কর্মীরা। দ্রুত উদ্ধার করে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের পরিবারের তরফে মৃতের পিসির অভিযোগ এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি, জেলের ভেতরে বিশ্বজিৎকে নানাভাবে অত্যাচার করা হতো এবং একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। মৃতের পিসি জানান, কিছুদিন আগেও ফোনে বিশ্বজিৎ জানিয়েছিল যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। ঘটনাটা হয়েছিল, আমার কান ঘষে শুনেছি যে জেলের ভেতরে আমার ভাইপোর ওপর টর্চার করতো। আমি যেহেতু ওর পিসি হই, বিশ্বজিৎ আমার ভাইপো, জেলের ভেতরে ওকে মারধর করতো, এবারে ছেলে রেখে দিয়েছিল। ওকে ঘুমের ওষুধ একসাথে 20টা দেওয়া হয়েছিল। ও একসাথে বিশ্বজিৎ সাঁতরা 20টা ঘুমের ওষুধ পায় কি করে? আমরা তো এমনি সাধারণ দোকান, আমার দিকে একটাও দেয় না। তাহলে সে ঘুমের ওষুধ এর মাঝখানে 2 মাস আগে খেয়েছিল, রাত 1:30-2টোর সময়। আমাদের বাড়িতে কেউ থাকে না, বয়স 85 বছরের মা থাকে আর এই 2 বৌদি থাকে, বিশ্বজিতের মা আর এই বৌদি। তার মানে এর স্বামীও এখানে আছে জেলে। যে রাত 1:30-2টোর সময় খবর দেয় দিতে, এরা তারপরের দিনে দেখতে আসে এখানে জেলে ছিল। ঘুমের ওষুধ খেয়ে মানে বলেন এমার্জেন্সিতে ভর্তি করেছিল, এরা এসেছিল। আর এই কালকে যে খেয়েছে 2-2:30টার সময় ঘটনাটা ঘটেছে। ভেতরে ওকে মারধর করেছে, পরে জামা ফামা ছেড়ে দিয়েছে। তার 2 দিন আগেও মারধর করেছিল। ফোনে আমাদের থেকে একবার বলেছিল যে পিসি আমাদের যে আমাকে ভেতর থেকে মারধর করা হয়, আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে। আচ্ছা কেন? বলছে না, আমাকে বলছে মেরে তোকে গলায় দড়ি দিয়ে টানিয়ে দেবো। আমি কিসের জন্য? কোন অফিসাররা বলেছে তোকে এরকম করে? নামটা হয়তো বলতে পারেনি কোন অফিসার, কিন্তু আমাকে বলেছিল। আমি ফোনে তখন কেঁদে কিন্তু বলেছিলাম না কিছু করবে না, আমরা জেলার সাহেবকে বলবো যে কেন তোর ভেতরে এরকম টার্চার করা হয়। কালকে দোল খেলা হচ্ছে, নিশ্চয়ই 2-2:30 মানে অনেক পুলিশ অফিসার লোকজন আছে। তখন ওই 2-2:30টার সময় আমার ভাইপো কী করে মরতে পারে গলায় দড়ি দিয়ে? একটা আবার জেলার সুপারকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বলেছে যে গলায় দড়ি দিয়ে মরেছে। আমি আপনাদের ওখানে দড়ি কোথায় পাওয়া যায়? বলছে তখন বলছে যে ওই কম্বল ছিঁড়ে গলায় দড়ি দিয়েছে। আমি যে কোথায় পাওয়া গেছিলো ভাইপো তোমার? বলছে না, বাথরুমে পাওয়া গেছিলো। আচ্ছা বাথরুমে কোথায় গলায় দড়ি দিতে পারে? তখন বলছে ভেন্টিলেটারে দিতে পারে। আর কী করে হয়? আপনাদের এত অফিসার থাকতে কি করে আমার ভাইপো গলায় দড়ি দিয়ে মরতে পারে? তাহলে আপনারা কি করছিলেন? বলছে আবার বলছে 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে কেউ কি একটা গলায় দড়ি দিয়ে লোক মরতে পারে? আমি জেলার সাহেবকে এটা প্রশ্ন করেছিলাম, আমাকে এইটাই উত্তর দিয়েছে। তবে আমি চাই আমার ভাইপোর সঠিক তদন্ত হোক বা সিবিআই তদন্ত করুক। আমাদের পুলিশের ওপর আস্থা নেই। আমরা কাল সারাদিন ঘুরেছি, আমার দিকে না দিয়েছে আমার ভাইপোকে, ওর মাকে অবধি দেখতে দেয়নি, না দিয়েছে আমার ভাইপোকে আমার দিকে দেখতে। আমরা গোটা হসপিটাল ঘুরেছি, ঘুরে থানায় গেছি, থানায় একটা রিপোর্ট করে দরখাস্ত জমা দিয়েছি। অফিসার আমার দিকে 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে। রাখার পর আমার দিকে কাগজটা আমাদের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে, যেখানে খুশি যান, আমি রিপোর্ট জমা নেবো না। আমি বলেছিলাম কেন? আমাদের ছেলে মারা গেছে, আমি একটা বলতে চাই যে আমাদের একটা যে তদন্ত হোক, কী জন্যে ভাইপো মারা গেছে বিশ্বজিৎ সাঁতরা, সেটা নিয়ে তদন্ত করতে বলেছি। তখন বলছে তুমি কি বেশি জানো আমার চেয়ে? আমি তখন আমি আর কিছু বলিনি। আমাদের মুখের উপর কাগজটা ছিঁড়ে ফেরত দেয়। আমরা এই কাগজটা লিখে নিয়ে গেছিলাম দরখাস্ত জমা দিয়ে। কি কেসে উনি আসামি হয়েছিলেন? ওকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল পার্টি করে, একই গোষ্ঠীদ্বন্দ্ব কারণে এইটা করেছে। আমাদের তারকেশ্বর এমএলএ রামু সিংহ রায় এই কেসটা মৃত্যু করে ফাঁসিয়ে এত বড় ষড়যন্ত্র করেছে। আমাদের 18 সালে বাড়ি ঘরদুয়ার, দোকান, কাপড়ের দোকান সব কিছু পুড়িয়ে দিয়েছিল। আমরা 0 পয়েন্টে ছিল। আমার 85 মাকে এমনকি ছিল, সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমাদের বাড়ির যত লোক ছিল সবাইকে ফাঁসিয়ে দিয়েছে। রামু সিংহ রায় আমাদের তারকেশ্বর এমএলএ।
ওর কারণে এত কিছু। আমার ভাইপোরে এখানে যেহেতু সাজা ঘোষণা হয়ে গেছে, ওদের নিশ্চয়ই প্যারেলে যাওয়ার আছে। জেলার সাহেব অনুমতি দিচ্ছে, কিন্তু আমাদের ধনেখালি থানা থেকে পারমিশন দিচ্ছে না। আমরা যখন থানাকে জানাতে যাচ্ছি, থানা বলছে যে এমএলএ পারমিশন দিচ্ছে না। এমএলএর কিসের ভয়? সে যদি কিছু দোষ না করে থাকে, বাড়ির ছেলেগুলোর কেন? সবার জন্য আইন এক, আর আমাদের বাড়ির ছেলেগুলোর জন্য কেন আইন আলাদা হবে? কেন প্যারেলে যেতে দেবে না? তৃণমূল করতেন? হ্যাঁ, আমরা একই, আমাদের গড়া থেকে নিয়ে এরাই তৃণমূল পার্টি এনেছে। আর যিনি করেছে হয়েছিল কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, ও যিনি রামু সিংহ রায়, তিনি আমার দাদাদের হাত ধরে নেতা হয়েছে। পরে বুঝতে পারছি ওর নিশ্চয়ই কিছু 2 নম্বরই কারবার আছে, হয়তো দাদারা জেনে গেছে, সেই কারণে এরা মার্ডার কেসেই জেল খাটছে। কাকে মার্ডার উপপ্রধান ছিল। কি নাম ওনার নামটা কি ছিল? হ্যাঁ, ওনার নামটা ওর নামটা ছিল মৃত্যুঞ্জয় বেরা। এবার সেটা 18 সালে ঘটেছিল। 18 সাল থেকে যে বিশ্বজিৎ জেলে ঢুকেছে, 22 সালে সাজা ঘোষণা হয়। 22 সালে সাজা ঘোষণার অবধি চুঁচুড়োর ঘোষণা হয়। চুঁচুড়োর করতে গিয়ে এদের বর্ধমানে এনেছে, কিন্তু ওদের দিকে একবারও প্যারেলে নিয়ে যাওয়া হয়নি। আমার মা অসুস্থ, ওর মা অসুস্থ ছিল, একবারও কাউকে দেখতে নিয়ে যাওয়া হয় না। কতদিনের সাজা ছিল? কতদিনের সাজা ছিল? কতদিন সাজা কতদিনের ছিল? লাইফ সাজা, মানে 10-12 লাইফ আছে। সুপারকে যখন জানো স্যার আপনি কি করে জানলেন বলে শুনলাম। আপনি শুনলেন মানে আপনার এরিয়ার মধ্যে আপনি বলছেন 937 জন আসামি আছে, তার মধ্যে ওই ছেলেটা নাকি এর আগেও নাকি 2-1 বার সুসাইড। তাহলে আমি তাকে ওনাকে এভাবে রাখলেন না কেন? পার্সোনাল মানে ভাবে বা আপনাদের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টে আওতা রাখলেন না কেন? আজকে যার যায় সে বোঝে। আজকে আমার বন্ধু, আমার ভাই, আমার সহকর্মী তৃণমূল কংগ্রেসের, আজ আমরা দুঃখটা বুঝছি। আপনারা লোকাল বিধায়ককে জানিয়েছেন এই ঘটনাটা? আপনাদের তারকেশ্বরের বিধায়ককে? না, লোকাল বিধায়কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কেন? গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আজকে এই ঘটনা। আজকে প্যারোল যে পাইনি সেটা লোকাল, আমি সুপারের সাথে কথা বলেছি। সুপার বলেছেন যে লোকাল থানা যদি ইনফরমেশান না দেয় আমরা প্যারোল দিতে পারি। তাহলে লোকাল থানা কোঅপারেট করেন বিধায়ক। বিধায়ক সেই জায়গাটা আপনারাই বুঝেনি, এটা তার বলার কিছু নেই। আপনারা কাদের পার্টি করেন? হ্যাঁ, আপনারা কার সাথে পার্টি করেন? আমরা কার সাথে? আমরা মমতা ব্যানার্জির সাথে পার্টি করি, আমরা কোনো লবি করি না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। হোলিতে 2 দিন বিদ্যালয়ে ছুটি থাকার সুযোগ বুঝেই চুরি বিদ্যালয়ে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রবিবার। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার বিদ্যালয়ে পঠন পাঠনের পর দোল পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকায় 2 দিন বন্ধ ছিল স্কুল। রবিবার হঠাৎই বিদ্যালয়ের দরজা খোলা অবস্থায় দেখেন স্থানীয় মানুষজন। তাদের সন্দেহ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ফোন করে খবর দেন। ছুটে আসেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা এসে দেখেন দরজা খোলা, অফিস রুমের সমস্ত আলমারির তালা ভাঙা, লন্ডভন্ড অফিস রুম, খোয়া গিয়েছে বেশ কিছু জরুরি নথি, কাগজপত্র, শিক্ষার সামগ্রী এবং স্কুলের কিছু ভাষণ। তড়িঘড়ি ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খবর দেন মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে আসে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিদ্যালয় সূত্রে জানা গেছে মিড ডে মিলে ব্যবহৃত যে বাসন খোয়া গেছে, যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধে না হয় তার জন্য মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পক্ষ থেকে বেশ কিছু বাসনপত্র দেওয়া হচ্ছে স্কুলকে। এসে কি দেখলেন? এসে তো প্রথম তো আমি খবরটা পাই, ফোন করা হয় কেউ নাকি ওই জায়গাতে স্কুল, প্রাইমারি স্কুল, তাই চুরি হয়েছে। গ্রামের পক্ষ থেকে শুনলাম চুরি হয়েছে। তার বাড়ি থেকে শুনলাম যে গ্লাস কিনে দেওয়া হবে বাচ্চাদের জল খাওয়ার জন্য। বাচ্চাদের জল খাওয়ার গ্লাসগুলো চুরি হয়ে গেছে। গ্লাস দিয়েছে কিনে? তা প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে গ্লাস কিনে দেওয়া হয়েছে 20-25টা। আপনার কেউ পড়াশোনা করেন এই স্কুল? হ্যাঁ, আমার মেয়ে পড়াশোনা করে। কোন স্কুল, কোন ক্লাসে পড়ে? 3তে পড়ে। কি নাম আপনার মেয়ে? সুমনা করে। লিখিত দরখাস্ত থানায় দিচ্ছে এবং থানার সঙ্গে যোগাযোগ করেছে। তারা উপযুক্ত ব্যবস্থা নেবে। এটা কোন স্কুল? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। এখন সময় ছোট্ট বিরতি। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া।
24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8912777795, এছাড়াও 7547903108। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের খবরের দিকে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিয়ে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। নদিয়ার চাপড়া থানার গোখুরাপোতা এলাকার ঘটনা। জানা যায়, শনিবার ওই এলাকায় 800 মিটারের একটি রাস্তা তৈরির কাজ চলছিল। অভিযোগ, নিম্নমানের পিচ, খোয়া সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোনো কর্ণপাত করেনি সংশ্লিষ্ট ঠিকাদারের কর্মীরা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। পিচের রাস্তায় হাত দিতে উঠে আসছে খোয়া। এলাকার মানুষের মূলত অভিযোগ, রাস্তা তৈরির বরাদ্দ হওয়া টাকায় কাটমানি করা হয়েছে, না হলে নিম্নমানের সামগ্রী দিয়ে কেন এই রাস্তা তৈরি করা হবে। মূলত এই দাবি তুলে ঠিকাদারের কর্মীদের আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষ। খবর পেতেই ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। এরপর স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এলাকার মানুষের একটাই দাবি, সঠিক মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করতে হবে, না হলে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের অভিযোগ, আমাদের রাস্তা খুব নিম্নমানের হচ্ছে, মানে এমন মানে পুরো পিচ তো দিচ্ছেই না, আর ধুলো মাটির ওপর তোমার পিচ পেড়ে দিয়ে চলে যাচ্ছে। ড্রেনের রাস্তা মানে জলের পাইপ লাইন কাজ হয়েছিল, তাদের সাথে একটা কন্ট্যাক্ট করে নিয়েছিল যে টাকা মানে তাদের সাথে কিছু টাকা নিয়েছিল যে রাস্তা ঝাঁটিয়ে পরিষ্কার করে রাস্তা করার কথা। সেই টাকা নেওয়ার সত্ত্বেও এক চুল পরিমাণ তাদের টাকার কোনো কাজ করিয়ে রাস্তা ঝাঁটুইনি, সেই তাদের ধুলোর ওপরই যে পরিমাণের পিস দেওয়ার কথা সেই পরিমাণে দিচ্ছে না, পিসও দিচ্ছে না, সে পরিমাণে কোনো মালই দিচ্ছে না, যে কারণে আপনারা রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এই এলাকার নাম কি? মানে আমরা লেবার কন্ট্রাক্টরের সাথে শুধু কথা বলছি, ইঞ্জিনিয়ার এখন আসেওনি, কথা মানে ডাকলেও কই আসছে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান। এবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 10 লক্ষ টাকার শুকনো গাঁজা সহ গ্রেপ্তার বিহার রাজ্যের 2 মহিলা, 2 পুরুষ এবং ত্রিপুরার এক কুখ্যাত গাঁজা পাচারকারী। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে মাদকদ্রব্য মামলার সাথে যুক্ত থাকার অভিযোগে বিহার রাজ্যের লাইকসারা জেলার 2 কুখ্যাত নেশা পাচারকারী 25 বছরের বিপেন্দ্র কুমার ও 24 বছরের প্রিন্স রাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত 2 কুখ্যাত নেশা পাচারকারী আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দেওঘর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে বহির্রাজ্যে গাঁজা নিয়ে যাওয়াতে সাহায্য করত। তার পাশাপাশি আগরতলা জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশের কর্মীরা মিলে ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর লক্ষণ ডেপা গ্রামের 19 বছরের নিতিন দেবনাথকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজা পাচারের সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 7.350 কেজি শুকনো গাঁজা। গাঁজাগুলির বাজার মূল্য 1,11,000 টাকা হবে বলে রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। সেই সাথে আগরতলা জিআরপি এবং রেল পুলিশের কর্মীরা মিলে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বিহার রাজ্যের 2 কুখ্যাত মহিলা নেশা পাচারকারী বিহার রাজ্যের সহরসা জেলার 50 বছরের উমা দেবী ও 35 বছরের কাজল দেবীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 10.755 কেজি শুকনো গাঁজা, যেগুলির বাজার মূল্য 1,60,000 টাকা বলে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন। हाँ, कल हम लोगों ने अगरतला जीआरपीएस और जो आरपीएफ है मिलके अगरतला रेल स्टेशन में 2 लेडीज़ को अरेस्ट किया है। तो उसके पास से 2 पिट्ठू बैग में 10 किलो 755 ग्राम केजी गांजा बरामद हुआ है।
तो कल ही हम लोगों ने उन लोगों के खिलाफ एक NDPS एक्ट में अगरतला GRPS में एक केस दर्ज किया है। तो यही केस कनेक्शन में हम लोग कल रात में और 2 को भी अरेस्ट किया है। तो जो इस केस से जुड़ा हुआ है, तो नाम जो है उन लोगों का नाम है, जो 2 लेडीज़ है, एक का नाम है श्रीमती उमा देवी और दूसरा जो है उनका नाम है श्रीमती काजल देवी। वो दोनों ही जो सरासत जिला है बिहार में उन लोगों का घर है। और जो उनके साथ 2 और मतलब अरेस्ट किया है वही केस में उनका नाम है श्री भूपेंद्र कुमार और एक है श्री प्रिंस राज। वही लक्ष्यराय जिला है बिहार के अंतर्गत, वही वहाँ पर से वो लोग बिलोंग करते हैं। तो हम लोग 4 को अरेस्ट किया उसी केस में। तो आज उन लोगों को लाडेड कोर्ट में हम पेश करेंगे। सेम टू सेम कल रात में भी और एक ऑपरेशन हुआ NDPS एक्ट के द्वारा, वो भी हम लोग अगरतला GRP और RPF मिलकर ही किया है। तो उसमें भी एक अरेस्ट हुआ है जिसका नाम है नितिन देवनाथ। वो मेलागढ़ PS के दायरे में पड़ता है जोशीपाजला डिस्ट्रिक्ट में। ব্যুরো রিপোর্ট PB নিউজ। নতুন খবর এই পর্যন্তই। দেখতে থাকুন PB নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং